বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে একটা ফ্লাইট ল্যান্ড করলো। না, কেন পাবলিক ফ্লাইট না, পার্সোনাল ফ্লাইট। ভেতর থেকে বের হয়ে আসলো 28 বছরের সুদর্শন সুঠামদেহী, গায়ের রং দুধের মতো সাদা, চোখের মণি হালকা বাদামি রঙের, হাইট 6 ফুটের একজন পুরুষ। কালো প্যান্ট, সাদা শার্ট, এক হাতে কালো ব্লেজার, অন্য হাত দিয়ে কানে ফোন ধরা, অ্যাটিটিউড লেভেল পুরো হাই। চারপাশে 10 জন গার্ড। হেঁটে বের হচ্ছে বিখ্যাত বিজনেসম্যান আধার চৌধুরী। মেয়েরা তো মেয়েরা, ছেলেরাও চোখ দিয়ে গিলে খাচ্ছে ওকে, কিন্তু তাতে আধারের কোনো ভ্রুক্ষেপ নেই। ও তো ফোনে মিটিংয়ে ব্যস্ত। এয়ারপোর্ট থেকে বের হতে আসতেই একজন বডিগার্ড এসে গাড়ির দরজা খুলে দিলে আধার তাতে বসে পড়ে। গাড়ি ছুটে চলে আপন গতিতে। চলুন পরিচয় করিয়ে দিই, আধার চৌধুরী, এসি গ্রুপ অফ কোম্পানি এর মালিক, দেশের ও বিদেশের টপ বিজনেসম্যান, এক নামে যাকে সবাই চেনে। তার সাথে মেয়েদের হার্ট থ্রব। আধার বলতেই মেয়েরা অজ্ঞান। আধারের মা বাবা কার অ্যাক্সিডেন্টে ছোটবেলায় মারা গেছে। তারপর থেকে আধার রাগী, বদমেজাজি, অ্যারোগেন্ট হয়ে যায়। ওর পরিবার বলতে এখন শুধু আলতাপ চৌধুরী আর রাইহান চৌধুরী আছে। বুদ্ধির দিক দিয়ে তুখোড়, প্রচুর দ্রুত মানুষ একটা। আলো, তাড়াতাড়ি উঠ। মিসেস সাদিয়া চিৎকার দিয়ে তার মেয়েকে ডাকতে থাকেন। সাধু ঘুমাচ্ছে, ঘুমাক না। হ্যাঁ, ওই করে মেয়েকে আদর দিয়ে বাদর বাদর বানাচ্ছ। সারাদিন ঘরে কমপ্লেন আসতেই থাকে। কখনো এই বাড়ির গাছ ভেঙেছে তো কারো মাথা ফাটিয়েছে। এই বয়সে একটু দুষ্টামি তো করবেই। এই করে করে তোমরা ওকে বাঁদর বানাচ্ছ। একটু আগে চায়ের দোকানদার নালিশ করেছে কাল নাকি ওনার এক প্যাকেট বিস্কুট নিয়ে পালিয়েছে তোমার আদরের মেয়ে। সাফওয়ান, চুপ করো। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলে, এত আওয়াজ কিসের নিচে? আর বাড়িতে ষাঁড় কোথা থেকে ঢুকলো? শান্তিতে একটু ঘুমোতেও দেবে না। ওই উঠলো মহারানী। তা আপনার ঘুম ভাঙছে? আর ঘুম, ষাঁড়ের ডাকাডাকিতে উঠে পড়লাম। এই তুই ষাঁড় কাকে বললি? কথা পড়লো সবার মাঝে, যার কথা তার গায়ে। কথা পড়লো সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। এই আমি কি তোকে বলেছি? তোর লাগছে কেন? তাহলে তুই স্বীকার করলি তুই ষাঁড়। তবে রে। বলেই দুজনে পুরো রুম ছুঁড়ে দৌড়তে লাগলো। সবাই ওদের কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে। চলুন এদের সাথে পরিচয় করিয়ে দিই। যে মেয়েটার দুষ্টুমির কথা শুনলেন ও দেখলেন, সে হচ্ছে তাসলিমা ইসলাম আলো। ভীষণ দুষ্টু আর চঞ্চল প্রকৃতির। তার উদাহরণ কিছু হলেও পেয়েছে, সামনে আরো পাবেন। ওদের পরিবার মধ্যবিত্ত কিন্তু সুখী। বাবা আনোয়ার ইসলাম, মা জেসমিন সাদিয়া। বাবার আর চাচার মাঝারি কাপড়ের ব্যবসা, বেশ ভালোই চলে। বড় চাচা ফরিদ ইসলাম, তার স্ত্রী সুখী হাসান। তাদের 2 ছেলে, আয়ান ইসলাম ও সাফওয়ান ইসলাম। 3 মাস হলো আয়ানের বিয়ে হয়েছে। স্ত্রী সুমি। আয়ান একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে, আর সাফওয়ান একজন ডাক্তার, হার্ট সার্জন। মেঘা এই পরিবারের সবার ছোট ও আদরের মেয়ে। কেউ ওকে কিছু বললে পুরো পরিবারই তেড়ে আসে। আলো উচ্চ মাধ্যমিক দিয়ে এবার ভার্সিটিতে ভর্তি হয়েছে। আলোর বয়স 19। দেখতে লাল সুন্দরী না, শ্যামলা, কিন্তু মুখের গঠন মাশাআল্লাহ। চোখ দুটো মায়াবী, যে কেউ ওই চোখের প্রেমে পড়ে যাবে। ঠোঁটের উপর একটা তিল আছে, যা আরো আকৃষ্ট করে। হাইট 5 ফুট 4। গল্পে ফেরা যাক। আলো রুমে গিয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হতে থাকে। এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখে রাত্রি কল করছে। এই রাত্রি আলোর বেস্ট ফ্রেন্ড। পুরো নাম সুমাইয়া আক্তার রাত্রি। বয়স 19, গায়ের রং ফর্সা, হাইট 5 ফুট 2। হ্যাঁ বল। তোরে আমি পানিতে চুপাবো। তোর টাইমের খেয়াল আছে? আমরা কফি শপে চলে এসেছি, তোর কোনো খেয়াল নেই। রাত্রি রেগে বলে, আরে জান্টুস, রাগিস কেন? কি করব বল? তুই তো জানিস ঘুম আমাকে ছাড়তেই চায় না। রাখ তোর ফাইজলামি, তাড়াতাড়ি চলে আয়, না হলে। 20 মিনিট ওয়েট কর। হুম। আলো তাড়াতাড়ি হিজাবটা বেঁধে হাতে ফোন নিয়ে সোজা দৌড়। পিছন থেকে মিসেস সাদিয়া ডেকে যাচ্ছে, সেদিকে ওর খেয়াল নেই। বড় একটা গেটের মধ্য দিয়ে আধারের গাড়িটা বিশাল বিলাসবহুল বাড়ির মধ্যে প্রবেশ করে। বাড়ি বললে ভুল হবে, রাজপ্রাসাদ। অসম্ভব সুন্দর বাড়িটি। হালকা কালচে কালো রঙের মার্বেল পাথর দিয়ে বাড়িটি তৈরি।
রোদের আলোতে আরো চকচক করছে। চোখ ধাঁধানোর মতো সামনে বড় বাগান, বাড়ির একপাশে সুইমিং পুল। থার্ড গার্ড এসে গাড়ির দরজা খুলে দেয়। আধার গাড়ি থেকে নেমে গটগট করে হেঁটে ভেতরে চলে যায়। দরজা খুলতেই ওর উপর গোলাপের পাপড়ি পড়ে, তাতে ওর মুখের ভাবের কোনো পরিবর্তন হলো না। সেই গোমরা মুখ সামনে দাঁড়িয়ে আছে ওর দাদু আর চাচা। আধার গিয়ে ওর দাদুকে জড়িয়ে ধরে। কেমন আছো দাদু? এই তো দাদু ভাই, তুমি এসেছো, এখন পুরে ভালো হয়ে গেছি। কেমন আছো চাচু? ভালো। তো দাদু ভাই, এবার একটা বিয়ে করে নাও। আধার মুখটা গম্ভীর করে শান্ত গলায় বলে। দাদু প্লিজ এখন শুরু করো না, না হলে আমি আবার চলে যাব। আলতাফ চৌধুরী আর কিছু বলে না। আধার গটগট করে উপরে চলে যায়। আলতাফ চৌধুরী আর রাইহান চৌধুরী ওর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আধার রুমে গিয়ে শার্ট খুলে বিছানায় শুয়ে পড়ে আর বলতে থাকে, কাউকে প্রয়োজন নেই, কাউকে না। আমি একা ছিলাম, একা আছি আর একা থাকবো। কেউ নেই আমাকে এই অন্ধকার দুনিয়া থেকে আলোর পথে নিয়ে আসবে। আমিও আমার নামের মতো আধারে ডুবে গেছি। এসব ভেবে উঠে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। এখন একটা লম্বা ঘুমের প্রয়োজন। সন্ধ্যায় গাড়ি নিয়ে বের হবে কফি শপে। বসে আছে আলো, রাত্রি আর শান্ত। সন্ধ্যায় যে ঘটনা ওরা ঘটাবে তার প্ল্যানিং করছে। যে করেই হোক আজ আমাদের এই কাজ করতেই হবে। হুম। শান্ত বসে বসে নখ কামড়াতে দেখে আলো জিজ্ঞেস করে, কি হয়েছে, তুই এত টেনশন কেন করছিস? ভয় লাগছে? ওর কথা শেষ হতেই দুটো কিল ওর পিঠে তালের মতো পড়লো। শালা, সব সময় তো বলিস ভালোবাসি ভালোবাসি, এখন কি ফুরুত? সেটাই তো। শান্ত আর কিছু বলে না। যেভাবে হোক লিলির বিয়েটা তো আটকাবই, ওই মাঝ বয়সী লোকের সাথে, তার উপর 3 বাচ্চার বাপ। কখনো এটা হতে দিব না আমি। তাহলে আজ সন্ধ্যায় সবাই মিশনে যাব, মিশন লিলিকে বাঁচানো। সবাই একসাথে ইয়েস বলে কফি শপ থেকে বেরিয়ে যায় ওরা। এই রাত্রি তুই মাকে কল করে বল আজ আমি তোর বাসায় থাকবো। আমি বললে কাজ হবে না, তুই বল। ওকে ডার্লিং। কিছুক্ষণ পর রাত্রি কল কেটে দিয়ে বলে, কাজ হয়ে গেছে। উফ, আন্টি কত প্রশ্ন করে। মাঝে মাঝে মনে হয় মাকে নিয়ে সিআইডির হাতে তুলে দিই। একজন প্রতিভাবান লোক পাবে আমাদের দেশ। আলোর কথা শুনে রাত্রি হেসে দিল। এরপর দুজন বান্ধবী হেলে দুলে কিছু শপিং করে খাওয়া দাওয়া করে রাত্রিদের বাসায় গেল। সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে অনেক আগেই। চারিদিকে সূর্যের কিছু লাল আভা ছড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে ধরণী ডুবতে চলেছে। গভীর কালো রাতের অন্ধকারে আড়ামোড়া ভেঙে ঘুম থেকে উঠল আধার। সার্ভেন্টকে কল করে কফি নিয়ে আসতে বলে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে টেবিলের ওপর কফির মগ রাখা। কফির মগটা হাতে নিয়ে চলে যায় নিচের দীর্ঘ বারান্দায়। বারান্দাটা বেশ বড়, কিছু কালো গোলাপ আছে, একটা দোলনা ও ফিট করা বারান্দায় একপাশে একটা দরজা। দরজার ওপাশে একটা বড় সুইমিং পুল, যেটা শুধুমাত্র আধারের, অন্য কারো সেখানে যাওয়ার অনুমতি নেই। আধার কফির কাপে চুমুক দিচ্ছে আর দূর কালো আকাশের তাকিয়ে আছে। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ার আগেই সেটা মুছে নেয়। কফি শেষ করে নিজের ব্ল্যাক জ্যাকেট আর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। নিচে সোফায় বসে চা খাচ্ছেন আলতাফ চৌধুরী। আধারকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ দাদু ভাই? এই তো অনেকদিন পর আসলাম, শহরটা একটু ঘুরে দেখে আসি। ওহ, বেশি রাত করো না। বলতে পারছি না। আধার গাড়ি দিয়ে চলে যায়। এদিকে আলো, রাত্রি আর শান্ত পুরো টিপ টিপ লুকে সেজেছে। উদ্দেশ্য লিলির বরপক্ষের সাথে যোগ হওয়া। যেমন ভাবা তেমন কাজ। যখন দেখলো বরপক্ষরা গাড়ি থেকে নেমে গেটের সামনে জড়ো হয়েছে, তখন ওরা তিনজনও ভিড়ের মধ্যে মিশে গেল। মেঘার হাতে একটা শপিং ব্যাগ, হয়তো গিফট। ওরা সবার সাথে তালে তাল মিলিয়ে ভিতরে গেল। বর স্টেজে বসে আছে, মুখটা রুমাল দিয়ে ধরে আছে। ঢং দেখলে বাঁচি না, বয়স দেখ, বুড়ো ভাম। তার নাকি কচি মেয়ের বিয়ে করার শখ জেগেছে, আবার নাকি 3 বাচ্চার বাপ। লজ্জা শরম পৃথিবী থেকে উঠে গেছে মনে হচ্ছে। মুখটা বিকৃতি করে বলল। একইভাবে রাত্রিও বলল, যা বলেছিস,
আর বাড়ির লোকগুলো কেমন? 3 বাচ্চার বাপকে এমনভাবে বিয়ে করাতে নিয়ে এসেছে যেন 25 বছরের যুবকের বিয়ে হচ্ছে। যাই বলিস, ব্যাটাকে দেখলে গায়ে আগুন জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে রড দিয়ে মাথায় কয়েকটা বাড়ি মারি। এর আগে গিজগিজ করতে করতে বলল। আলোরা কিছুক্ষণ এপাশে ওপাশে হাঁটাহাঁটি করলো। আসল কারণ হলো লিলির রুমে প্রবেশ সুযোগও পেয়ে গেল। সাথে সাথে তিনজনই লিলির রুমে ঢুকে ধরাম করে দরজাটা বন্ধ করে দিল। লিলি তো প্রথম প্রচুর ভয় পেয়ে গিয়েছিল, তারপর ওদের চিনতে পেরে ওদের জড়িয়ে ধরে কেঁদে দিল। সরি, ওদের না, শান্তকে। হাতে সময় নেই, যে কোনো সময় যে কেউ চলে আসবে। এটা পরে নে। শপিং ব্যাগ থেকে কাপড় বের করে দিল। লিলিও কথা না বাড়িয়ে পরে নিল। একটা 200 টাকা দামের শাড়ি আর কিছু পরচুলা, মোটা ফ্রেমের চশমা, সাথে কালি, যা লিলির সর্বাঙ্গে লাগিয়ে দিল। লিলিকে চেনার কোনো উপায় আর নেই। চারজনের মুখে বিজয়ের হাসি। অতি সাবধানে লিলিকে রুম থেকে বের করে গেটের কাছে নিয়ে এলো। গেট পার হতে যাবে তখনই লিলির বাবা প্রশ্ন করে, কারা তোমরা? সবার তো যাই যাই অবস্থা। আসলে আঙ্কেল, আমরা বরপক্ষ থেকে এসেছি। তাহলে এখানে কি করছো? আসলে বাড়িটা ঘুরে দেখছিলাম, তখন দেখি এই মহিলা বাড়ির ভেতর ঢুকে পড়ছে, তাই ওনাকে বের করে দিচ্ছিলাম। ওহ, কোথা থেকে যে আসে এই ছোট লোকরা কে জানে। বলেই চলে যায়। আর ওরা সবাই একটা দীর্ঘশ্বাস ফেলে লিলিও বাসার গণ্ডি পার হয়ে যায়। ওকে কিছু দূর গিয়ে অপেক্ষা করতে বলে। আর আলোরা ভিতরে যায় তামাশা দেখতে। তামাশা অলরেডি শুরু হয়ে গেছে। মেয়ে পালিয়েছে তা জানাজানি হয়ে গেছে। এমন সময় রাত্রি মিউজিক বক্সের কাছে গিয়ে গান চালিয়ে দেয়। জোর কা ঝটকা হে জোরাসা লাগা, সাধি বান গয়া। নিজেরা শুনে নিন। তিনজন হাসতে হাসতে বেরিয়ে আসে। এরপর চারজনের গন্তব্য স্থান হলো কাজী অফিস। কিন্তু সমস্যা হলো এখন কেন গাড়ি পাচ্ছে না? এখন কি করব মেঘা? গাড়ি তো পাচ্ছি না। আমি শিওর বাবা সবার প্রথমে তোদেরকেই সন্দেহ করবে। এই তোমার বাবাটা এমন কেন? হিটলার কথাকার। লিলি রাগী দৃষ্টিতে শান্তের দিকে তাকায়। শান্ত পুরো চুপ হয়ে যায়। তোরা চুপ করবি? এমনি গাড়ি পাচ্ছি না, তার উপর মাথা খাস না। তখনই একটা গাড়ি দেখতে পায় আলো। অমনি 4-5 না ভেবে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। গাড়ির ড্রাইভার সামনে একটা মেয়েকে দেখে তাড়াতাড়ি করে গাড়ি ব্রেক করে। গাড়িটা আরেকটু হলেই আলোর গায়ের ওপর। আধার গাড়িটা ব্রেক করে স্টিয়ারিং এর সাথে মাথা ঠেকিয়ে রাখে। জোরে জোরে শ্বাস নিতে থাকে। আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এবার রাগে চোখ লাল হয়ে যায়। মাথায় রগ ফুলে উঠতে থাকে। প্রচন্ড রাগ লাগছে। রাত্রি লিলিয়ার শান্ত পুরো থ হয়ে গেছে। আলো এখনো চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর একটু হলেই ওর উপরে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে যেত। আধার রাগে চোখ সামনে তাকাতেই ওর দৃষ্টি স্থির হয়ে গেল। রাগ যেন নিমেষেই হাওয়ায় মিলিয়ে গেল। চোখের সামনে যেন কোনো পরী দাঁড়িয়ে আছে। গায়ের রং শ্যামলা, কিন্তু মুখের গঠন চোখ ধাঁধানো। চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে মেয়েটি। ঠোঁটটা তিরতির করে কাঁপছে। ঠোঁটের ওপর থাকা তিলটা আরো বেশি আকর্ষণ করছে। গাড়ির লাইটের আলোতে মুখটা আরো মায়াবী লাগছে আধারের। এক মুহূর্তের জন্য সময় থেমে গেছে ওর। হঠাৎ করেই বাস্তবে ফিরে আসে। কিছু ভেবে মুখে মাস্ক পরে গাড়ি থেকে নেমে আলোর সামনে গিয়ে দাঁড়ায়। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ ধমক দেয় যে আলো কেঁপে ওঠে। এই মেয়ে, মরার শখ হয়েছে? এভাবে কেউ গাড়ির সামনে আসে? আলো চোখ মেলে তাকিয়ে সামনে একজনকে দেখতে পায়। শুধু ওই বাদামি চোখ দুটোই দেখতে পাচ্ছে। সেই চোখ দিয়ে যে কাউকে মেরে ফেলতে পারবে। আলো এক দৃষ্টিতে আধারের চোখের দিকে তাকিয়ে থাকে। যেন কত চেনা এই চোখ। কি হলো, কথা বলছো না কেন? আলোর হুঁশ আসে। ও এতক্ষণ কি করছিল ভেবে নিজেই নিজেকে গালি দিতে থাকে। তারপর আধারকে বলে, আরে প্লিজ রাগ করবেন না, দেখুন আমরা একটা বিপদে পড়েছি, প্লিজ আমাদের সাহায্য করুন প্লিজ। আধার আর কিচ্ছু বলে না। গম্ভীর গলায় শুধু ওকে বলে। আলো ওর গম্ভীর গলা শুনে মনে মনে ওকে 1000টা কথা বলে দিয়েছে। এত গম্ভীর গলায় বলার কি ছিল? একটু নরম ভাবে বললে কি হতো? মাস্কটা দিয়ে রেখেছে গোমরা মুখ। বিপদে পড়েছি বলে না হলে এই আলো কাউকে পাত্তা দেয় না। আধার গিয়ে ওর গাড়িতে বসে।
আলো, রাত্রি, লিলি আর শান্তকে ইশারা করতেই ওরা গাড়ির ব্যাক সিটে বসে পড়ে। আলো এসে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ে। আধার এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। আলো বসতেই ওর শরীর থেকে এক মিষ্টি বনফুলের সুগন্ধ এসে আধারের নাকে ঠেকছিল। আসক্ত করে ফেলেছে ওকে। বিষাক্তময়ী নেশায় ডুবিয়ে ফেলেছে এই নেশা যে তার চাই। আলোর কথায় ধ্যান ভাঙে আধারের। এই আপনি কি যাবে নাকি আমাদের লোকের হাতে মার খাওয়ানোর প্ল্যান করেছেন? মানে? এত মানে আপনাকে বুঝতে হবে না মশাই, কাজী অফিস চলুন। কাজী অফিসে কেন? আলোর আধার ভ্রু কোচকে জিজ্ঞেস করে। আলো একটা বিরক্তিকর শ্বাস ফেলে বলে, হাডুডু খেলতে যাব। কি? উফ, আপনি কেমন লোক! কোথায় তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করবেন তা না, প্রশ্নের মেলা নিয়ে বসেছে। তাড়াতাড়ি চলুন। আধারও আর কথা না বলে গাড়ি চালাতে শুরু করলো। 1 ঘন্টার মধ্যে ওরা কাজী অফিসের সামনে নেমে গেল। আলোরা তাড়াতাড়ি নেমে কাজী অফিসে ঢুকে গেল। আধার আহম্মকের মতো চেয়ে আছে। কেমন মেয়ে, একটা ধন্যবাদও দিল না। তখনই আলো ফিরে এসে বলল, সরি, আমি আপনাকে সরি কেন বলছি? যাই হোক, লিফটের জন্য ধন্যবাদ মিস্টার গোমরামুখ। বলেই আবার কাজী অফিসে চলে গেল। আধার এখনো হাঁ করে তাকিয়ে আছে। ঝড়ের গতিতে আসলো, ঝড়ের গতিতে চলে গেল। পরক্ষণে আলোর ওকে ডাকঠাট কথা মনে পড়লো। দাঁত কিরমির করে বলল, কি বললো? আমাকে? এই আধার চৌধুরীকে গোমরামুখ বলা? যার সামনে কেউ ভয়ে দাঁড়াতে পারে না তাকে গোমরামুখ বলা? কুল আধার কুল। এটা তোর জান পাখির প্রথম দেয়া নাম, কিন্তু জান পাখির জন্য তোমাকে শাস্তি পেতে হবে। গাড়ির সিটে হেলান দিয়ে কথাগুলো বাঁকা হাসি দিয়ে বলে। ফোন হাতে নিয়ে একজনকে কল করে। হ্যালো হাসান, একটা মেয়ের ছবি পাঠাচ্ছি, 3 ঘন্টার মধ্যে ওর সব ইনফরমেশন চাই আমার। গট ইট? ফোন কেটে দিয়ে একবার কাজী অফিসের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে চলে যায়। অপর দিকে হাসানের মাথায় বাজ পড়ল। তার স্যার কেন মেয়ের খবর নিচ্ছে? আধার কল কাটার সাথে সাথে হাসান সেন্সলেস হয়ে যায়। কিছুক্ষণ আগে লিলি আর শান্তের বিয়ে সম্পন্ন হয়েছে। সবাই খুব খুশি। আসলে ব্যাপারটা হলো, লিলির বাবা নেই, ওটা ওর সৎ বাবা। মাও কিছু মাস হলো মারা গেছে। এখনো সৎ বাবা ওকে তাড়াতাড়ি বিদায় দিতে চায়, সে যেমন ছেলে হোক, কিন্তু শর্ত একটা, তাকে টাকায় ভরিয়ে দিতে হবে। সেই মতোই ধনী মধ্যবয়সী এক লোকের সাথে লিলির বিয়ে ঠিক করে, যার 3টে বাচ্চাও আছে, বড় বড়। তারা লিলির বাবাকে 10 লক্ষ টাকা দিয়েছে, পরে আরো দিবে বলেছে। লিলি এইসব কথা আলোদের বলে। ওরা ভালোই জানে লিলি আর শান্ত একে অপরকে পছন্দ করে, তাই এমন প্ল্যান করে। শান্তের পরিবার নিয়ে ঝামেলা নেই, কারণ ও অনাথ, পড়াশোনা পাশাপাশি জবও করে। লিলির বাবা আলোদের কোনো দিন দেখেনি, তাই পালানোর সময় কেন ঝামেলা পোহাতে হয়নি তাদের। তো আমাদের নিউ ম্যারিড কাপল কেমন আছেন? বুঝতে পারিস না? মনে মনে লাড্ডু ফুটছে। আমাদের আবার ভুলে যাস না। ফালতু কথা বলিস না রাত্রি, তোদের ভুলে যাওয়া জীবনেও সম্ভব না। হুম। আচ্ছা, এত কথা বাড়িয়ে লাভ নেই। তোরা কিছুদিন কলেজে আসিস না, আমি পরিস্থিতি বুঝে আসতে বলবো। আপাতত নিজেদের নতুন জীবন উপভোগ কর। কেন? লিলি ভ্রুকুচকে জিজ্ঞেস করে। কেন আবার? তোমার ওই বাপের জন্য? শান্ত বিরক্তিকর ফেস নিয়ে বলে। আরে, শান্তার মাথায় বুদ্ধি দেখি খুলছে ধীরে ধীরে। বিয়ে হওয়া গায়ে লেগেছে। ওরা কাজী অফিস থেকে বেরিয়ে যে যার পথে চলে যায়। এই রাত্রি আর আলো রাত্রিদের বাসায় চলে যায়। লিলি আর শান্ত ওদের নতুন বাসায় চলে যায়। শান্ত আগের বাসা চেঞ্জ করে একটু নির্জন দেখে বাসা নিয়েছে। অবশ্য নতুন নতুন বিয়ে হয়েছে, একটু নির্জন বাসায় ভালো ওদের জন্য। কারণটা কারো অজানা নয় মনে হয়। আধার বাইরে থেকে এসে কারোর সাথে কোনো কথা না বলে সোজা রুমে চলে গেছে। খাটে চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু পারছে কোথায়। যতবার চোখ বন্ধ করছে, আলোর মুখটা ওর চোখের মুখে খিচে উঠছে। চোখ মুখ খিচে বন্ধ করে নেওয়া দৃশ্যটা ভেসে ওঠে, আর বারবার চোখ মেলে ডাকছে। কোথাও কোনো কাজ করে শান্তি পাচ্ছে না। ওই মুখ, ওই চোখ, ওই ঠোঁট, সবকিছু আধারকে নেশায় ডুবিয়ে দিচ্ছে। বিষাক্ত সে নেশা। আধার চোখ বন্ধ অবস্থা বলল, দেখো জান পাখি, কি অবস্থা করেছো আমার।
তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছি না। তোমাকেই তো চাই, মানে চাই। তোমাকে পেতে যদি সব ধ্বংস করতেও হয় তাতেও পিছপা হব না আমি। এই পাথরের বুকে ভালোবাসার ঝড় তুমি তুলেছ, সেই ঝড় শান্ত তোমাকেই করতে হবে। তোমাকে আমার এই আধার চৌধুরীর হতেই হবে, জান পাখি, হতেই হবে। কারণ তুমি আমার বিষাক্তময়ী নেশা, জান পাখি, তুমি আমার বিষাক্তময়ী নেশা। বলেই হাসতে লাগলো। ওর হাসিতে ছিল বিষাক্ত ভালোবাসা, যে হাসি বলে দিচ্ছে শুরু হয়ে গেছে এক সাইকো ডেঞ্জারাস ছেলের বিষাক্ত ভালোবাসার খেলা, যাতে সে নিজেও জ্বলবে, অপরজনকেও জ্বালাবে। এমন সময় হাসানের কল আসে। আর কিছু বলার আগে আধার ওকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, মেয়েটি না, ম্যাডাম বলবে। হাসান কাঁপা কাঁপা গলায় বলে, বলো, কি ইনফরমেশন পেলে? হাসান এইটুকু বলে থামলো। আধার ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিন্তু কিন্তু কি? আধার এসব শুনে হালকা হাসে, তারপর কল কেটে দেয়। হতে পারো তুমি ডেঞ্জারাস, কিন্তু আমার থেকে বেশি না আলোজান। তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, এমনকি তুমি নিজেও না। দেখো, আমাদের নামের মতো আমার সাথে মিশে থাকবে তুমি আধারের আলো হয়ে। তোমাকে পাওয়ার জন্য সব করতে রাজি, সব। আই লাভ ইউ জান পাখি, আই লাভ ইউ। এসব বলতে বলতে আধার ঘুমিয়ে যায়। পরের দিন রাত্রিদের বাসা থেকে আলোরা ভার্সিটিতে চলে যায়। কিছুদিন লিলি আর শান্ত আসবে না, তাই ওরা দুজনেই, অবশ্য আলো নিজেই পুরো ভার্সিটির লোকদের জ্বালিয়ে মারে। টিচাররাও বাদ যায় না ওই দুষ্টুমি থেকে। আলো আর রাত্রি দুজনে ক্যান্টিনে বসে আছে। কোথা থেকে প্রিয় ওদের সামনে এসে দাঁড়ায়, কলেজের সবচেয়ে ঢুঙি মেয়ে, বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়ে আর কি। আলো প্রিয়াকে দু চোখে সহ্য করতে পারে না। ওর মতো গায়ের পড়া মেয়েকে কেউ দেখতে পারে না। আরে আলো যে, কি চাই? রাত্রি বিরক্তি নিয়ে বলে, শুনলাম তোমাদের ফ্রেন্ড মিলি নাকি পালিয়ে গেছে। তো সেটা বলার কি আছে? আলো চুপ করে আছে। ছি, নিজেদের খুব ভালো বলো, আর বাবা মার মুখে চুনকালি করেছে। ছি। এবার আলোর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এই নিয়ে মেয়েটার সাথেও কথা বলতে চাই না, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, যে যেমন সবাইকে তো তেমন ভাববেই। চুনকালি লাগানোর কথা বলছো যে? মেয়ে সারা রাত তার বয়ফ্রেন্ডের সাথে কথা কাটিয়ে রাত কাটিয়ে সকালে বাসায় ফিরে চুনকালি তার বাবা মার মুখে লাগে। ইউ, তোমার সাহস হলো কি করে আমাকে এসব বলার? প্রিয়া রেগে বলে, বারে, আমি কি কারোর নাম উল্লেখ করেছি? তোমার এমন কেন মনে হলো আমি তোমাকে বলেছি? আসলে যে যেমন তাকে তেমন বললে গায়ে তো লাগবেই। চলে যেতে নিলেই প্রিয়া ওর হাতের কফি আলোর গায়ে ফেলে দেয়। তারপর ন্যাকা সুরে বলে, সরি, ভুল করে পড়ে গেছে। রাত্রি প্রিয়ার দিকে তেড়ে আসতে নিলেই আলো রাত্রিকে বাধা দেয়। ছাড় রাত্রি, এসব ফালতু ছেলেবাজ মেয়েদের সাথে কথা বলে নিজের ইমেজ কেন ডাউন করছিস? এমন কথায় প্রিয়া আরো রেগে যায়। আলো রাত্রির সাথে ওয়াশরুমে চলে যায়। এসব ঘটনা একজন ভিডিও কলে সব দেখেছে। রাগে চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। পাশে থাকা ফ্লাওয়ার ভাসটা আছাড় মেরে ভেঙে ফেলে। রাগে ফোঁসফোঁস করতে করতে বলে, ওই 2 টাকার মেয়ের এত সাহস আমার এই আধার চৌধুরীর জান পাখির গায়ে কফি ফেলে দেয়। এর বড় মূল্য ওই মেয়েকে চুকাতে হবে। আমার জান পাখির গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। আমি ছাড়া ওকে আর কেউ স্পর্শ করতে পারবে না, কেউ না। আধার কাল রাতেই আলোর সাথে বডিগার্ড ফিট করে দেয়। তারাই এতক্ষণে সমস্ত কাণ্ড ভিডিও কলে আধারকে দেখাচ্ছিল। এসব দেখে আধার ভয়ঙ্কর রেগে যায়। ওয়াশরুমে গিয়ে গা থেকে ওড়নাটা সরিয়ে দেখে শরীর লাল হয়ে গেছে। রাত্রি দেখে বলে, তুই আমাকে কেন আটকালি? ওই পিয়ারে তো আজ একটা উচিত শিক্ষা দিয়ে দিতাম। রাত্রির আগে গজগজ করতে করতে বলল, আরে রাত্রি বেবি কুল, ও আমার গায়ে কফি ঢেলেছে না, আমি ওকে এমন শিক্ষা দিব আর কোনো দিন আমার সাথে লড়তে আসবে না। আলো একটা ডেভিল স্মাইল দিয়ে ক্লাসে চলে যায়। ক্লাসে এসে দেখে পুরো ক্লাস ফাঁকা। 2-1 আসে, তবে তারাও নিজেদের মতো ব্যস্ত। রাত্রি আর আলো প্রিয়া যে বেঞ্চে বসে সেখানে গিয়ে কিছু একটা করলো। তারপর দুজনেই নিজেদের সিটে বসে পড়লো।
আর অপেক্ষা করতে লাগলো তামাশা দেখার। কিছুক্ষণ পর প্রিয়া তার দলবল নিয়ে রুমে এসে আলোর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে নিজের সিটে বসে পড়ল। তা দেখে আলো আর রাত্রির মুখে বাঁকা হাসি ছেয়ে গেল। আচ্ছা, বলতে পারেন ওরা ঠিক কি করেছে প্রিয়ার সাথে? কি জানি। প্রিয়া চেয়ারে বসার সাথে সাথে আলো আর রাত্রির মুখে ডেভিল হাসি ফুটে ওঠে। ক্লাসে টিচার চলে আসে, সবাইকে গতদিনের পড়া ধরতে থাকে। সবার পড়া দেওয়া শেষ হলে প্রিয়ার কাছে আসে। দাঁড়াও। প্রিয়া দাঁড়াচ্ছে না, একইভাবে বসে আছে। কি হলো, তোমাকে দাঁড়াতে বলছি না? তুমি এখানে বসে আছো। স্যার রেগে বলে। প্রিয়া তাও বসে আছে। এবারও স্যার ভীষণ রেগে যান আর রাগে লাল হয়ে বলে, এই বেয়াদব মেয়ে পরিবারের কোনো শিক্ষা দেয়নি। ওঠো বলছি, আজ তুমি আমার সাথে প্রিন্সিপালের অফিসে যাবে, ওঠো। প্রিয়া এবার কাঁদো কাঁদো সুরে বলল, স্যার বিশ্বাস করুন আমি উঠতে পারছি না। ফাজলামি পাইছো, ওঠো বলছি। স্যার আমি সত্যি উঠতে পারছি না। এর মধ্যে ক্লাসের ঘন্টা পড়ে যায়। তোমার জন্য আমার ক্লাসটা নষ্ট হলো। কলেজ শেষে প্রিন্সিপালের রুমে আসবে। রেগে মেগে রুম থেকে বেরিয়ে যায়। এবার সবার নজর প্রিয়ার দিকে। ওকে ওর চামচারা টেনে তোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আলো বাঁকা হাসি দিয়ে মনে মনে বলে, আমার গায়ে কফি ফেলেছিলি, হ্যাঁ? এখনো জ্বালা করছে। তার বদলে তোকে পুরো ব্রেঞ্চের সাথেই চিপকে দিলাম। রাত্রে হেসে বলে, মনে হয় বেঞ্চটা ওকে বেশি পছন্দ করেছে, তাই ওকে ছাড়তে চাচ্ছে না। সবাই ওর কথা শুনে মিটমিট করে হাসছে আর প্রিয়া রাগী চোখে ওদের দিকে তাকায়। আলো সেসব ইগনোর করে রাত্রিকে নিয়ে বেরিয়ে যায় আর প্রিয়ার চামচারা ওকে টেনে তোলার চেষ্টা করে। ভিডিও কলে এসব দেখে হাসছে আধার। সত্যি তুমি চিজ একটা জান পাখি, কিন্তু আমার ভেতরটা তো এখনো জ্বলছে। ওই মেয়েকে তো শাস্তি পেতে হবে। কলেজ শেষে আলো বাড়ির পথে রওনা দেয়, কিন্তু ও বুঝতেও পারলো না একটা কালো গাড়িটা ওকে সকাল থেকে ফলো করে যাচ্ছে। রাতে খাবার টেবিলে বসে আছে আধার, আলতাফ চৌধুরী, রাইহান চৌধুরী। সবাই চুপচাপ খাবার খাচ্ছে। আমি আর ফিরবো না চাচু। ওর কথায় আলতাফ চৌধুরী আর রাইহান চৌধুরী দুজনেই অবাক হলেন। যে ছেলে এদেশে থাকাতে দূর আসাতেই চায় না, সে বলছে এদেশেই থাকবে। ব্যাপারটা ওনাদের কাছে অষ্টম আশ্চর্যের বিষয়, কিন্তু আধারের কোনো হেলদোল নেই। খাবার শেষ করে উঠে দাঁড়ায়। আমি কাল থেকে অফিস জয়েন করব, সব রেডি থাকে যেন। আর দাদু, খুব তাড়াতাড়ি তোমার নাতবু আসতে চলেছে। কথাগুলো বলে গটগট করে উপরে চলে গেছে আর পিছনে রেখে গেছে বিস্ময় হতবাক আলতাফ চৌধুরী আর রাইহান চৌধুরীকে। প্রথম কথাটা ঠিকঠাক, দ্বিতীয় কথাটা যেন চৌধুরী বাড়িতে বাজ পড়ার মতো পড়লো। বারে বারে ড্রিঙ্ক করছে প্রিয়া, ওর পাশে ওর চামচারা। আমি জানি বেঞ্চে গাম ওই আলোই লাগিয়েছিল, ওর জন্যই আমাকে প্রিন্সিপাল ড্যাডির কাছে এতগুলো কথা শুনতে হলো। ওকে তো আমি ছাড়বো না, নরক করে দিব ওর জীবন। বলে আরো এক গ্লাস ড্রিঙ্ক তুলে নেয়। এমন সময় ওর পাশে এসে একজন সুদর্শন পুরুষ এসে ওর পাশে বসে। জিম করা বডি, হালকা গোলাপি ঠোঁট, ব্রাউন চোখের মণি, গায়ে কালো হুডি, জ্যাকেট, হাতে গ্লাভস। প্রিয়া তো পুরো ক্রাশ আর নিজের স্বভাব মতো ছেলেটার কাছে আসতে শুরু করে। ওর চামচাগুলো ততক্ষণে ডান্স ফ্লোরে প্রিয়াকে ওর কাছে আসতে দেখে ছেলেটা বাঁকা হাসে। প্রিয়া যেই ছেলেটাকে ছুঁতে যাবে অমনিও সেন্সলেস হয়ে যায়। ছেলেটা উঠে চলে যায় আর কিছু লোক এসে প্রিয়াকে তুলে নিয়ে যায়। যাওয়ার আগে ছেলেটা ডাস্টবিনে একটা ইনজেকশন ছুঁড়ে মারে। রাত 10টা, বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আলো। দৃষ্টি তার আকাশের চাদরের দিকে স্থির। সেদিন থেকে ওর চোখের সামনে শুধু ওই বাদামি চোখ, আলোর চোখ দুটো ভাসছে। কেন এমন হচ্ছে ও জানে না। পাগল হয়ে যাব। কেন এমন হচ্ছে? ওই চোখে কি আছে? কেন ওই দৃষ্টি আমি ভুলতে পারি না? কেন? আলো, খেতে আসো। আসছি মা। একবার চাঁদের দিকে তাকিয়ে খেতে চলে যায়। আলো চলে যেতেই আধার গাছের পেছন থেকে বেরিয়ে আসে। এতক্ষণ গাছের আড়ালে লুকিয়ে তার চান পাখিকে প্রাণ ভরে দেখছিল। আর কিছুদিন জান পাখি, তারপর তুমি শুধু আমার হবে। আমি তোমাকে বেশি দিন এই মুক্ত বাতাসে ঘুরতে দেব না। খুব তাড়াতাড়ি তোমাকে আমার খাঁচায় বন্দি করব জান পাখি। নেশা তুমি আমার, বিষাক্তময়ী নেশা। আমি আসছি।
আধার একবার বারান্দার দিকে তাকিয়ে নিচের ব্ল্যাক BMW কার নিয়ে চলে যায়। একটা অন্ধকার ঘরে চেয়ারে বাঁধা প্রিয়া জোরে জোরে চিৎকার করছে, কিন্তু ওর আশেপাশে ওর চিৎকার শোনার জন্য কেউ নেই। যারা আসে তারা মানুষ না, পুতুল। শুধু একজনের ইশারায় তারা চলে। আমাকে এখানে কেন আটকে রাখা হয়েছে? কেন জানো? তোমরা কাকে তুলে নিয়ে এসেছো? আমার বাবা জানতে পারলে তোমাদের শেষ করে দিবে। তাই নাকি বেবি? তা কি করবে তোমার বাবা শুনি? আধার রুমে প্রবেশ করতে করতে বলে, কে 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 তুমি? কেন আমাকে তুলে নিয়ে এসেছো? আর কোথায় আছি আমি? উফ বেবি, বড্ড প্রশ্ন করো তুমি। আচ্ছা, তোমার একটা একটা করে উত্তর দিব। আধার একটা চেয়ারে বসতে বসতে বলে, তো বেবি, কে আমি? আধার চৌধুরীর নাম শুনেছো? আধার চৌধুরী। আধার বাঁকা হাসি দিয়ে বলে, তুমি? হুম, আমি আমি আধার চৌধুরী। কেন, তোমাকে তুলে আনা হয়েছে? তো তুমি একটা ভীষণ বড় অন্যায় করেছো। কি কি করেছি আমি? এত তুতলাতে দেখে আবার ঘাটটা একটু কাত করে সাইকোদের মতো হাসি দিয়ে বলল, তুমি আমার জান পাখির গায়ে কফি ফেলে দিয়েছো। তার জন্য অবশ্য সে তোমাকে শাস্তি দিয়েছে, তবে ওর শরীর লাল হয়ে গেছে। তাতে যে আমি জ্বলছি, তার হিসাব তো নিতে হবে। কার কথা বলছো? আমার জান পাখির এটা কোন জায়গা, তাই তো? এটা হলো ডেঞ্জারাস ওয়ার্ল্ড, যেখানে আমার অনুমতি ছাড়া মাছিও প্রবেশ করতে পারে না। প্লিজ আমাকে ছেড়ে দিন। নো বেবি, শাস্তি তো তোমাকে পেতেই হবে। হাসান, হাসান। আধারের ডাকে হাসান দুজন গার্ডকে নিয়ে একটা বড় বালতি নিয়ে আসে। বালতির মধ্যে থেকে ধোঁয়া বের হচ্ছিল। প্রিয়া সেদিকে ভয়ার্থ চোখে তাকায়। একবার আধারের দিকে তাকায়। আধার চোখ দিয়ে ইশারা করতেই একজন গার্ড এসে পানিগুলো ধীরে ধীরে প্রিয়ার শরীরে ঢালতে থাকে। নরম শরীরে ফুটন্ত গরম পানি পুরো শরীর জ্বালা ধরিয়ে দিয়েছে। লাল হয়ে গেছে পুরো শরীর, কোথাও কোথাও ফোসকাও পড়ে গেছে। চিৎকার করে কাঁদছে ও চিৎকার শোনার জন্যে কেউ নেই। যে শুনছে তার এই চিৎকারে করুণা না, আনন্দ হচ্ছে। আধারের মনে পৈশাচিক আনন্দ হচ্ছে। তারপরও আধারের মন ভরছে না। তার কাছে এই চিৎকার সবচেয়ে আনন্দের ধ্বনি মনে হচ্ছে। বড্ড শান্তি লাগছে তার। কিছুক্ষণ পর হাতের ইশারায় থামতে বলে ততক্ষণে প্রিয়ার পুরো শরীর লাল বর্ণ ধারণ করেছে, ফোসকাও পড়ে গেছে। ভালো করে শুনে নে, আজকের পর তোকে যেন এই শহরে না দেখি। তাহলে আজ শুধু হসপিটালে যাচ্ছিস, তারপর সোজা কবরস্থান। মনে থাকে যেন। প্রিয়া কিছু বলার অবস্থায় নেই। আধার রুম থেকে শীষ বাজাতে বাজাতে চলে যায়। ওর গার্ডরা প্রিয়াকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। সকালে রোজকার মতো আলো কলেজের জন্য বেরিয়ে পড়ে, আর রোজকার মতো গার্ডটা ওকে ফলো করছে। কলেজে এসেই ক্যান্টিনে চলে যায়। কিরে রাত্রি, আজ কলেজে এত কানা ঘুষা হচ্ছে কি নিয়ে রে? আরে প্রিয়া নাকি এই কলেজ সাথে দেশ ছেড়ে চলে গেছে। কি? কিন্তু কেন? তোকে কে বললো? ওর চামচারা সবাইকে বলে বেড়াচ্ছে। ও ভালোই হয়েছে, চল ক্লাসে যাই। টাকলু স্যারের ক্লাস আছে। চল। আলো আর রাত্রি ক্লাসের জন্য চলে যায়। আধার আলো আর সাদা রঙের শার্ট, স্যুট, চুলগুলো ব্রাশ করা, হাতে রোলেক্সের ব্ল্যাক ঘড়ি পরা, এক হাত পকেটে রেখে সিঁড়ি দিয়ে পুরো হিরো স্টাইলে নেমে আসছে। মুখে গম্ভীরতার ছাপ। ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। তুমি হঠাৎ করে দেশে থাকার চিন্তা করলে কেন? আধার কোনো কথা বলে না, চুপচাপ খেতে থাকে। ওর কেন কথা না বলাতে, ওর কোনো কথা বলা না দেখাতে আর কেউ কোনো প্রশ্ন করে না। সবাই জানে কেউ কেন প্রশ্ন করলে আধার তার জবাব না দিলে তার মানে আর কোনো মুড নেই কথা বলার। আধার খাবার খেয়ে চুপচাপ উঠে চলে যায়। সোজা নিজের প্রিয় গাড়ি করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাঝে কালো রঙের গাড়ি, সামনে একটা গাড়ি, পিছনে একটা গাড়ি, যাতে শুধু গার্ডরাই আছে। একটা বড় বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায় আধারের গাড়ি। গার্ডরা নেমে গাড়ির দরজা খুলে দেয়। আধার গাড়ি থেকে নেমে একবার কোটটা ঝেড়ে ভেতরে চলে যায়। সব কর্মকর্তারা ওকে দেখে দাঁড়িয়ে যায়। মেয়েরা তো সবাই ওকে গিলে খাওয়ার মতো করে তাকিয়ে আছে। তাতে ওর কিচ্ছু যায় আসে না। সোজা হেঁটে নিজের রুমে চলে যায়। হ্যালো, কি করছে ও?
টেক কেয়ার অফ হার। কোনো ছেলে যেন ওর আশেপাশে না আসতে পারে, তাহলে। আধার ফোন রেখে চেয়ারের সাথে মাথা হেলান দিয়ে আলোর কথা ভাবতে থাকে। মুখে লেগে আছে রহস্যময় হাসি। জান পাখি, বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি তুমি আমার হতে চলেছো। দরজায় নক পড়তেই আধার ঠিক হয়ে বসে। কাম ইন। আচ্ছা, বলছি কি, মেয়েটার বিয়ে কবে দিবেন? পাগল হয়ে গেছো? মাত্র অনার্সে ভর্তি হলো, এত তাড়া কিসের? আরে পরে। তুই হঠাৎ মেয়েটার বিয়ে নিয়ে কেন পড়লি? ও এখনো ছোট। সাদে কি আর বলছি, তোমাদের মেয়ে চরকির মতো ঘুরে বেড়ায়। কাল পাশের বাড়ি নিধির মার হাঁসগুলোকে জলে ছেড়ে দিয়ে এসেছে তোমার মেয়ে। আরে সাদিয়ে, এমনও তো করি, বরং যদি এমন না করে তাহলে সেটা ভাবনাই বিষয়। যা খুশি করো, আমার সব সময় কেমন ভয় লাগে কিছু না হয়ে যায়। কলেজ শেষে আলো আর রাত্রি ক্যাম্পাস থেকে দুজনে বের হচ্ছিল। হঠাৎ করে গেটের সামনে একটা ছেলের সাথে ধাক্কা লাগে আলোর। পড়ে যেতে নিলেই ছেলেটা ওর কোমর জড়িয়ে ধরে। আলো চোখ মুখ খিচে বন্ধ করে নেয় আর বিড়বিড় করে বলতে থাকে, আমার কোমর আজ নিশ্চয়ই ইন্তেকাল করলো। আল্লাহ, আমার বাচ্চাদের কি হবে? আমার আব্বু, আমার হবু স্বামীর কি হবে? যখন বুঝলো পারেনি তখন পিটপিট করে চোখ মেলে তাকালো, একটা ছেলে ওকে জড়িয়ে ধরে আছে। আলো এক লাফে ছেলেটার থেকে দূরে সরে যায়। এই, কে আপনি? হ্যাঁ, লজ্জা করে না একটা মেয়েকে জড়িয়ে ধরতে? আপনার মতো সুন্দর মেয়েকে জড়িয়ে ধরতে লজ্জা কিসের? শাট আপ। আলো রাগী স্বরে বলে রাত্রিকে নিয়ে চলে যায় আলো। আলো যেতেই রোহান ওর ফ্রেন্ডদের বলে, কে এই মেয়েটা? আলো নতুন পাখি এই কলেজের, মানে ফার্স্ট ইয়ার। পাখিটা খুব সুন্দর, রাতের জন্য পারফেক্ট, বাট মেয়েটা ডেঞ্জারাস। সো ওকে চাই তুলে নিয়ে আসো। রোহানরা ওর বন্ধুদের সাথে চলে যায়। রোহান চলে যেতেই গাছের আড়াল থেকে আধার বেরিয়ে আসে। চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আসে। ঘরের আর মাথার রগ ফুলে উঠেছে। একজনকে কল করে বলল, ওদের দুজনকে আমার ওয়ার্ল্ডে নিয়ে যাও। কল রেখে দীর্ঘশ্বাস ফেলে বলে, ভেবেছিলাম তোমাকে কিছুদিন উঠতে দেব, কিন্তু না, আর না। তোমাকে খাঁচায় বন্দি করার সময় চলে এসেছে জান পাখি। সি ইউ সুন জান পাখি। আধার আলোকে দেখার জন্য কলেজে এসেছিল। ওকে আসতে দেখে গাছের পিছনে লুকিয়ে পড়ে। তারপরের সব ঘটনা দেখে ওর মাথায় রক্ত উঠে যায়, রক্তের নেশা চড়ে যায়। দেখা যাক কি করে আধার। রাত 12টা নিজের বিছানায় আরামে ঘুমিয়েছিল আলো। মনে হলো কেউ ওকে খুব কাছ থেকে দেখছে, কিন্তু ঘুমের এত গভীরতা যে আর চোখ খুলে তাকাতেই ইচ্ছে হচ্ছিল না। ঘুমের মাঝে আলোর মনে হলো ও হাওয়ায় ভাসছে, কিন্তু এই মেয়ের ঘুম এত তীব্র যে ওটাকে পাত্তাও দিল না। আধার আলোকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। গাড়িতেও কোলে নিয়ে এক ধ্যানে আলোর মুখের দিকে তাকিয়ে আছে। কি আছে তোমার এই মুখে? কেন এত নেশায় ডুবিয়ে দেয়? বিদেশে কম মেয়ে দেখিনি, একজন আরেকজনের থেকে সুন্দরী। আমাকে পাওয়ার জন্য মরিয়া তারা। কিন্তু এই আধার চৌধুরীর ওপর কি জাদু করলে জান পাখি, যে তোমার এই শ্যাম মুখশ্রীর ওপর আমি আসক্ত হয়ে গেলাম? এই নেশা আমার মৃত্যুর আগ পর্যন্ত চাই জান পাখি। গাড়িটা একটা বড় বাংলোর সামনে এসে দাঁড়ালো। আধার অতি সাবধানে আলোকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। উপরে গিয়ে নিজের বিছানায় তার জান পাখিকে শুইয়ে দিল। আলোর পাশে আধশোয়া হয়ে শুয়ে পড়ল। ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মুখের উপর ছোট ছোট করে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয় আধার। মুখে কারো গরম নিঃশ্বাস পড়তেই হালকা কেঁপে ওঠে আলো। তুমি জানো না জান পাখি, তোমাকে দেখার পর থেকে আমি ঘুমাতে পারি না, কোনো কাজে মন বসে না, সব জায়গায় শুধু তোমাকেই দেখি। যত দামি ড্রিঙ্ক হোক না কেন আমার নেশা চটে না। তোমার উপরে এতটাই আসক্ত হয়ে গেছি যে তোমাকেই চাই। নেশা তুমি আমার। আধার আলোর গালে নিজের আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে ও ঠোঁটের কাছে এসে থামে। আলো তখনই পিটপিট করে চোখ মেলে তাকায়। আলো একটু নড়ে চড়ে ওঠে। নিজের সামনে এত বড় একটা রুম দেখে সেটাকে স্বপ্ন ভেবে আবার শুয়ে পড়ে। আধার ওর কাণ্ড দেখে মনে মনে হাসে। কতটা বাচ্চা যে কেউ ওকে ওর বাসা থেকে নিয়ে এলো, তাতে ওর কোনো ভাবান্তর নেই। আবার ঘুমিয়ে পড়লো। রাতের গভীরতা বাড়তে থাকে। রাত 2টো। আধার এতক্ষণ শুধু তার জান
পাখির মুখের দিকে তাকিয়েছিল। দরজায় টোকা পড়তেই আধারের ধ্যান ভাঙে। কাম ইন। 1 ঘন্টার মধ্যে আসছি। গার্ডটা চলে যায়। পুরো সময়টা গার্ডটা নিচের দিকে তাকিয়ে কথা বলছিল। কারণ আলো ভিতরে ছিল। ওর দিকে চোখ তুলে তাকালে আধার তাকে বিষাক্ত মৃত্যু দিবে। প্রাণের ভয় কার নেই। গার্ডটা চলে যেতে আধার আলোর মুখের চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, যেতে হবে জান পাখি। কি করব বলো? পৃথিবীতে কিছু ডাস্টবিন পরিষ্কার করতে হবে। তাদের সাহস যে আকাশ ছুঁয়ে গেছে, এর শাস্তি তো তাদের পেতেই হবে। আলোর ঠোঁটে হালকা করে ঠোঁট ছুঁয়ে ওকে কোলে তুলে নেয়। দুটো ছেলের আর্তনাদে পুরো রুম কেঁপে ওঠে। ছেলে দুটোর আর্তনাদের সাথে আরো একটা শব্দ শোনা যাচ্ছে, কারো হাসির শব্দ। ভয়ঙ্কর সেই হাসি, এমন হাসি যে কাউকে ভয় কি তা বুঝিয়ে দিতে পারে। রোহান আর রাহুলকে এতক্ষণ উল্টো করে ঝুলিয়ে রেখে মোটা গরম লোহার লাঠি দিয়ে পিটানো হচ্ছিল। ওদের শরীরে কিছুই নেই, শুধু আন্ডারওয়্যার ছাড়া কিছুই নেই। কে আপনি? কেন এমন করছেন? কি ক্ষতি করেছি আমরা? আমার সবচেয়ে প্রিয় জিনিসের ওপর নজর দিয়েছিস তুই, আর আমি ছেড়ে দেব? কে আপনি? সামনে আসুন। অন্ধকারে কেন মুখ লুকিয়ে আছেন? আমাকে দেখার এত শখ? তাহলে দেখ। আধার অন্ধকার থেকে আলোকতে আসে। আধার চৌধুরী। বাহ, এত তাড়াতাড়ি চিনে গেলি? ভালো ভালো, খুব ভালো। আমরা আপনার কোন জিনিসের ওপর নজর দিয়েছি? বলুন কোন জিনিস? গুড কোয়েশ্চেন। যেহেতু তোরা কিছুক্ষণের মধ্যেই উপরে চলে যাবি, তাই তোদের জানার অধিকার আছে। আধার রোহান আর রাহুলকে একেবারে সামনে এসে ওদের কাছে বসে বলে, আজ কলেজ গেটে একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছিল তোর। প্রথম ভুল, তুই মেয়েটার কোমর জড়িয়ে ধরেছিলি। আর সবচেয়ে বড় ভুল, তুই মেয়েটাকে রাতে বিছানায় নেওয়ার চিন্তা করেছিলি। আমার জান পাখিকে নিয়ে নোংরা চিন্তা করছিলি। আধার শেষের কথাটা চিৎকার দিয়ে বলে, স্যার ক্ষমা করে দিন, আমরা জানতাম না এ মেয়েটা আপনার পরিচিত। এমন ভুল আর হবে না, এবারের মতো ক্ষমা করে দিন। রোহান হাত জোর করে বলে, হ্যাঁ, আমরা ওর কাছে ক্ষমা চেয়ে নেব, দরকার পড়লে পাও ধরবো। কে তোদের এত বড় সাহস? তোরা আমার জান পাখির গায়ে হাত দিবি? আমার জান পাখির গায়ে? আধার চিৎকার দিয়ে বলে। হাতে লোহার গরম লাঠিটা নিয়ে ওদের বেধড়ক পিটাতে থাকে রোহান আর রাহুল। চিৎকার করে যাচ্ছে, মরণ যন্ত্রণা পাচ্ছে। লোহার মোটা লাঠি তার উপর আগুনের মতো গরম হয়ে আছে। রোহান আর রাহুলের শরীর পুরো রক্ত বের হচ্ছে, তাও আধারের মনে মায়া হচ্ছে না। গার্ডকে ইশারা করে গার্ড একটা ছুরি নিয়ে ফিরে আসে। আধার ছুরিটা হাতে নিয়ে বাঁকা হাসি দিয়ে রোহানদের দিকে তাকায়। ওরা ভয়ার্থ চোখে আধারের দিকে তাকিয়ে আছে। আধার বিড়বিড় করে গান গাইতে গাইতে ওদের কাছে এসে রাহুলের বুক থেকে শুরু করে পুরো শরীরে আঁকিবুকি করতে থাকে। রাহুল যন্ত্রণায় ছটফট করতে থাকে, চিৎকার করতে থাকে। রাহুলের চিৎকারের আওয়াজে রোহান ভয়ে ছটফট করতে থাকে, চিৎকার করে কাঁদতে থাকে ওকে ছেড়ে দেওয়ার জন্য, পাগলামি করতে থাকে। কিন্তু তাতেও আধারের মায়া হয় না। রাহুল ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন আধার থামে। মাটিতে টপ টপ করে রাহুলের রক্ত পড়ছে। আধার গিয়ে মাটিতে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে শান্ত গলায় গার্ডকে ডেকে বলে, রানী আর রাজা কতদিন হলো খেতে পায় না কেন? আধার হাতের ইশারায় গার্ডকে থামিয়ে দিয়ে বলে, যাও, ওদের আবার রাজা রানীর কাছে দিয়ে এসো, ওরা আনন্দ পাবে। রাজা আর রানী ভাববেন না কেন, দেশে রাজা রানী এরা দুজন হলো আধারের পালিত হাইনা, যার ব্যাপার আধার ওর গার্ড আর একজন ছাড়া কেউ জানে না। আফ্রিকা থেকে স্পেশাল ভাবে ওদের আনিয়েছে। আধার যখন কাউকে মারে তখন ওদের সেই লাশ দিয়ে দেয়। ওরা আধারের আর সেই লোকটার ছাড়া কারো কথা শোনে না। দুটো গার্ড রাহুলের বডি আর রোহানকে নিয়ে একটা দরজার সামনে যায়। একজন গার্ড কাপা কাপা হাতে দরজা খুলে দেয়। সাথে সাথে বিদ্যুটে গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে। রোহানের বমি চলে আসে। রাহুলের লাশটা ভিতরে ছুঁড়ে ফেলে সাথে সাথে কেউ সেই লাশের ওপর ঝাঁপিয়ে পড়ে, ছিন্ন ভিন্ন করে খেতে থাকে।
তা দেখে রোহানের প্রাণটা বেরিয়ে যাবার উপক্রম। রোহানকেও ধাক্কা দিয়ে দরজার ভিতরে পাঠিয়ে দেয়, সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। আধার এখনো নিচে চোখ বন্ধ করে শুয়ে আছে। রোহানের ভয়ঙ্কর চিৎকার কানে আসতেই ও চোখ মেরে তাকায়। আধার চৌধুরীর জিনিসের ওপর নজর দিলে তার জীবন শেষ করে দেয় এই আধার চৌধুরী। আর সেখানে তো আমার জান পাখির উপর নজর। তোকে কি করে বাঁচিয়ে রাখবো? আমার জানের দিকে যে হাত বাড়াবে তাকে আমি এই পৃথিবী থেকে বিদায় করে দেব। ডাস্টবিন একটা। তোমরা জানো তো কি করতে হবে? আধার শীষ বাজাতে বাজাতে চলে গেল। সকালবেলা আড়ামোড়া ভেঙে ঘুম থেকে উঠল আলো। আচ্ছা, আমার কেন মনে হচ্ছে কাল আমি আমার রুমে ছিলাম না, কেউ আমাকে নিয়ে গেছিল, কিন্তু কে? ধুর, এসব কি ভাবছি আমি? কেন কোনো স্বপ্ন দেখেছি নিশ্চয়ই। আলো এসব না ভেবে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নিচে চলে গেল, কলেজেও যেতে হবে। আলো বিড়বিড় করে বলতে বলতে নামছে। ধুর, রোজ রোজ এইসব কলেজের প্যারা ভালো লাগে না। কে যে এইসব পড়াশোনা তৈরি করেছিল, ওরে পেলে আমি পানিতে চুবাইতাম। যত সব ফালতু। ধুর, লাইফটাই প্যারাময় করে দিল। ও মাদার বাংলা, তাড়াতাড়ি খাবার দাও, কলেজে যেতে লেট হচ্ছে। ওই যে এসেছে তোমাদের আদরের রাজকন্যা। সাদিয়া, সারাদিন কেন মেয়েটার পিছনে পড়ে থাকিস বলতো? হ্যাঁ, তোমরা সবাই ওই মেয়েকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলো। মেয়েদের এত লাফালাফি ভালো না। ও আমার বাসার মিসেসরা, তোমরা কি নিয়ে এত কথা বলছো? তাড়াতাড়ি করো, আমার লেট হয়ে যাচ্ছে তো। এতক্ষণ লেট হওয়ার ভয়? তাহলে তাড়াতাড়ি উঠলেই তো পারো। মাদার বাংলা, তুমি তো জানো আমার সাথে ঘুমের কত ভালো রোমান্টিক সম্পর্ক। হয়েছে, থাম। আলো তাড়াতাড়ি করে খেয়ে ঝড়ের গতিতে বেরিয়ে এলো। সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে মাথা দোলালেন, যার অর্থ এই মেয়ে ঠিক হবে না। সকালে ব্রেকফাস্ট টেবিলে বসে আছে আলতাফ চৌধুরী আর আধার। রায়হান চৌধুরী ব্যবসায়িক কাজে বিদেশে গেছে। তোমাকে কিছু বলার ছিল দাদু। হ্যাঁ, বলো। দাদু, আমি একটা মেয়েকে পছন্দ করি। আলতাফ চৌধুরীর মাত্র মুখে খাবার দিতে যাচ্ছিলেন, আধারের কথা শুনে খাবারটা হাত থেকে পড়ে যায়। হার্ট অ্যাটাক করেনি এই অনেক। উনি আধারের দিকে ভূত দেখার মতো চেয়ে আছে। আধারের কিছুটা অস্তিত্ব হতে জিজ্ঞেস করে, কি এভাবে দেখছো কেন? না মানে, তোমার শরীর ঠিক আছে তো? না মানে, এমন কথা তোমার মুখে। উফ দাদু, আমি সত্যি বলছি। আধার শুরু থেকে সব খুলে বলে। সব শুনে আলতাফ চৌধুরী হালকা হাসে। তোমার যে মেয়ে পছন্দ তাকে বাড়ির বউ করে নিয়ে আসো। উফ, থ্যাংক ইউ দাদু, ইউ আর দ্য বেস্ট। আচ্ছা শোন, আমি কিছুদিনের জন্য গ্রামের বাড়ি যাচ্ছি। ওখানে কি ঝামেলা হয়েছে? ওকে দাদু। আলতাফ চৌধুরী গাড়ি করে বেরিয়ে যায়। আলোর পরিবারের সবাই একসাথে বসে আছে, হাসি খুশিতে মেতে আছে সবাই। এমন সময় দরজায় টোকা পড়ে। সুমি গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে প্যান্টের পকেটে হাত ঠুকিয়ে স্টাইল দিয়ে দাঁড়িয়ে আছে আধার। কিছু গার্ড হাতে কিছু জিনিস নিয়ে বাড়িতে প্রবেশ করে। আধারও সোফায় গিয়ে আয়েশ করে বসে পড়ে। সবাই দেখেই আধার চৌধুরীকে চিনে গেছে। ওকে চিনে না এমন লোক খুব কমই আছে। আপনি এখানে? একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি। আয়ানের দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকিয়ে বলে, আপনার মেয়ে আলোকে আমার পছন্দ, ভালোবাসি ওকে, বিয়ে করতে চাই। আধারের কথাটা সকলের মাথায় পাঁচ ফেলার মতো পড়ল। এত উচ্চবিত্ত পরিবারের থেকে বিয়ের প্রস্তাব মধ্যবিত্ত পরিবার আশা করে না। অনেকক্ষণ নীরব থাকার পর আনোয়ার ইসলাম বলেন, দেখুন, আবার এখনো ছোট, আমরা ওর এখন বিয়ে দিতে চাই না। আধার তার কথায় বাঁকা হাসে। ও জানতো এমন কিছু হবে, তাই উঠে কোট হালকা ছাড়ি মেয়ে বলল, আমি যা চাই তা আমি ভালোই ভালোই পেয়ে গেলে ভালো, না হলে তা কেড়ে নিই। এখানে প্রশ্ন আমার জীবনের। আপনাদের মেয়েকে রেডি রাখবেন, আগামী শুক্রবার আমি নিতে আসব। অনুরোধ করছি না, আমার আর জান পাখির ভেতর কেউ আসতে চাইলে তাকে আমি পৃথিবী থেকে বিদায় দিয়ে দেব। কথাগুলো বলে গটগট করে বেরিয়ে গেল। আধার যা বলেছে তা ও করবে, কিন্তু আলোর বাবা মা যে চাই না আধারের সাথে আলোর বিয়ে দিতে। সবার কপালে চিন্তার ছাপ পড়ে গেল। এখন বোনকে কিভাবে বাঁচাবো? ওকে বাঁচানো অসম্ভব। আধার চৌধুরী যা চায় তা উনি কেড়ে নেয়।
সবাই গম্ভীর চিন্তা পড়ে গেল। আধার গাড়িতে বসে আছে, মুখে লেগে আছে বাঁকা হাসি, যা ওর মুখে কিছু ধ্বংসের জন্য ফুটে ওঠে। ধ্বংস তো হবেই, আলোর স্বাধীনতার ধ্বংস। এমন সময় গার্ডরা কল করে। হ্যালো, হ্যাঁ বলো। কি? তোমরা নজর রাখো, আমি আসছি। কল কেটে দিয়ে রাগে ফুঁসতে থাকে, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করছে। কলেজ গেটের সামনে আধারের গাড়ি এসে শব্দ করে থামে। সবাই উৎসুক দৃষ্টিতে সেদিকে তাকায়। সবার তাকানো দেখে আলোও তাকায়। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে আধার। সব মেয়েরা তো হাঁ করে সেদিকে তাকিয়ে আছে। আধার চৌধুরীকে সামনে দেখার সৌভাগ্য কয়জনের হয়? আলোর এসব বিরক্ত লাগছে। এত ঠং এই মেয়েগুলো পায় কই, সেটাই ও ভাবে। আধার সবাইকে উপেক্ষা করে আলোর সামনে এসে দাঁড়ায়। বলা নেই কথা নেই, ঠাস করে কালোর গালে চর বসিয়ে দেয়। আলো হতবাক হয়ে তাকিয়ে আছে। সাথে পুরো ক্যাম্পাসে পিন ড্রপ সাইলেন্ট। ব্যাপারটা বুঝতে খানিকটা সময় লাগে আলোর। যখন বুঝতে পারে তখন রাগে মাথায় রক্ত চলে যায়। জোর গলায় জিজ্ঞেস করে, আপনার সাহস হলো কি করে আমাকে চর মারার? কে আপনি? কি ভাবেন নিজেকে? হ্যাঁ, চর কেন মারলেন? আমার সাহসের এখনো কিচ্ছু দেখোনি জান পাখি। তোমার সাহস কি করে হলো আমি থাকতে অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলার? আধার শক্ত গলায় বলে। আলো সহ সবাই অবাক আধারের কথায়। আলো বিস্ময় নিয়ে বলে, কি জান পাখি? আমি আপনার কোন জন্মের জান পাখি লাগি? আর আমি কার সাথে কথা বলবো, কার সাথে হাসবো, সেটা আমার ব্যাপার। আপনি কেন অধিকার দেখাতে আসছেন? আমার অধিকার দেখতে চাও জান পাখি? ওকে। কথাটা বলেই আলোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আলো অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে। চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেছে। যখন বুঝতে পারলো কি হচ্ছে, হাত দিয়ে আধারকে ধাক্কা দিতে লাগলো, কিল ঘুষি লাথি সব দিতে লাগলো, কিন্তু আধারকে তার কাজ করা থেকে এক চুলও নড়াতে পারলো না। আরো আধার আলোর কোমর ধরে ওকে আরো নিজের কাছে টেনে নিয়ে এলো। এবার আলোর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, শরীরটা নেতিয়ে পড়ছে। তখন আলোকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। রাগে চোখ লাল বর্ণ ধারণ করছে। আধারকে চর মারতে যাবে, তখন আধার ওর হাত ধরে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় আর বলে, আমার অধিকারকে এতক্ষণে বুঝে গেছো তো জান পাখি? আজ ফার্স্ট তাই, আচ্ছা এটা ফার্স্ট হবে, আজ ফার্স্ট তাই বেশি কিছু বললাম না। এরপর এমন সাহস দেখানোর কথা মাথায় আনবে না, তাহলে আজ যা হলো তার থেকেও ভয়ঙ্কর কিছু ঘটবে। মনে থাকে যেন। তখন ফিসফিস করে আলোর কানের কাছে কথাগুলো বলছিল, হঠাৎ জোরে চিৎকার দিয়ে বলে, আলো শুধু আমার, আলো শুধু এই আধার চৌধুরীর। কেউ যদি ওর দিকে চোখ তুলেও তাকায়, তাহলে তার জীবন প্রদীপ আমি নিভিয়ে দেব। আন্ডারস্ট্যান্ড? শেষের কথাটা এতটা জোরে বলে যে সবাই ভয়ে কেঁপে ওঠে। আপনি অসুস্থ, সাইকো একটা ডক্টর সাইকো আমি তোমার জন্য? তাহলে এখন থেকে এই সাইকোর দেখার জন্য প্রস্তুত হও জান পাখি। তুমি শুধু আমার আর কারো না। আমার আর তোমার মাঝে যে আসবে তাকেই আমি শেষ করে দেব। কথাটা বলেই ক্যাম্পাস থেকে আলোর হাত ধরে টানতে টানতে বেরিয়ে গেল আধার। কেউ কিছু বলতে পারলো না, সবাই চুপচাপ দেখে যাচ্ছে। আলো আধারের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। আধার গাড়ির কাছে এসে আলোকে জোর করে গাড়িতে তুলে নিজেও বসে পড়ে। আমি যাব না আপনার সাথে। গাড়ি থামান বলছি, অসভ্য সাইকো একটা। ছাড়ুন আমাকে। এই একটা কথাও বলবে না জান পাখি, তাহলে তার ফল ভালো হবে না। আলো কি আর সোনার মেয়ে? সবাই চেঁচামেচি করে যাচ্ছে। আধারের রাগ এতে আরো বেড়ে যাচ্ছে। নিজেকে কোনো মতে শান্ত করে রেখেছে ও। আলোর সামনে নিজের ভয়ঙ্কর রূপ প্রকাশ করতে চায় না। গাড়ি আলোর বাড়ির সামনে এসে থামে। আলো তা দেখে অবাক হয়ে যায়। আপনি আমার বাড়ির ঠিকানা কি করে জানেন? এই আধার চৌধুরীর কাছে কিচ্ছু অসম্ভব না জান পাখি। আধার আলোকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে যায়। আলো হাতে ব্যথা পাচ্ছে, হাত লাল হয়ে গেছে। আধার বাড়ির ভিতরে এসে সবাইকে ডাকে। আধারের সাথে আলোকে দেখে সবাই অবাক হয়। আলোকে ওর বাবার কাছে দিয়ে আসে, কড়া গলায় বলে, শুক্রবার ওকে বিয়ে করে নিয়ে যাব। মাঝে শুধু একদিন, এই একদিন মেয়ের খেয়াল রাখবেন শ্বশুর মশাই, না হলে রক্তের বন্যা বয়ে যাবে। জান পাখি, নিজের খেয়াল রাখবে।
আর কাল কলেজে যাবে না। ও হ্যাঁ, নিজের ক্ষতি করে চিন্তা মাথায়ও আনবে না, কেমন? আসি, শুক্রবার দেখা হবে। আধার চলে যেতেই আলো ধপ করে মাটিতে বসে পড়ে। আলোর মা আর চাচি ওকে জড়িয়ে ধরে। আলো কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, এই লোকটা কিসের বিয়ের কথা বলে গেল? তারপর আলোকে সব খুলে বলা হলো। সব শুনে আলো কান্নায় ভেঙে পড়ল। আমার কি এতটাই অক্ষম যে আমার বাড়ির একমাত্র মেয়েকে বাঁচাতে পারবো না? আয়ান, সাফয়ান, আনোয়ার, তোমার আমার রুমে এসো, আর তোমার আলো মামনিকে রুমে নিয়ে যাও। সবাই চিন্তিত হয়ে পড়ল। আলোর মা, চাচি আর ভাবি মিলে ওকে রুমে নিয়ে গেল। আধার নামের মতো এক মুহূর্তে ওদের জীবন অন্ধকারে তলিয়ে দিল আধার। বাবা, এটা আমরা কিভাবে করব? মানে আধার চৌধুরী যদি জানতে পারে তাহলে সব শেষ করে দিবে। দেখ, এছাড়া আর উপায় নেই আধার চৌধুরীর হাত থেকে আলোকে বাঁচানোর। আধার চৌধুরী যদি আলোকে না পায় তখন? আমাদের খুঁজে পেলতো। আয়ান আর সাফায়ান, তোমরা তোমাদের ট্রান্সফার চট্টগ্রামে নিয়ে নাও। ওকে বাবা। কিন্তু ভাইয়া, বাইরে তো গার্ড পাহারা দিচ্ছে, তাহলে আমরা কিভাবে বের হব? আর আলোকেও বা কিভাবে বের করব? আরে চাচু, আমি ডক্টর কেন হলাম? আমাদের মেয়েকে বাঁচাতে হলে যতদূর যেতে হবে ততদূর যাব, কারণ জানি আধার চৌধুরী খুব ভয়ানক। এমন লোকের হাত থেকে মেয়ে তুলে দিব না। যাও, কাজে লেগে পড়ো। সবাই রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে জানালার ধারে বসে আছে। কোথা থেকে কি হয়ে গেল? আধার নামের ঝড় ওর জীবনটা বদলে দিল। হাসি খুশি মেয়েটা মুহূর্তেই চুপচাপ হয়ে গেল। হঠাৎ ফোনের আওয়াজে আলোর ধ্যান ভাঙে। আননোন নম্বর থেকে কল, তাই আর রিসিভ করেনি। কল বেজে কেটে গেল। আবার ফোনটা বেজে উঠল। আলো রিসিভ করে না। কল কেটে যায়। আবার ফোনটা বেজে ওঠে। এবার আলো বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে। এই উল্লুক, বান্দর, হাতির বাচ্চা, টিকটিকি, লাল কুমির, গন্ডার, শিয়াল, নেংটি ইঁদুর, তেলাপোকার চড়চড়ি, ভাল্লুক, ময়লার বস্তা, সমস্যা কি? বারবার কল দিয়ে ডিস্টার্ব কেন করছিস? তোরে সামনে পাইলে নুন, মরিচ, হলুদ মিশিয়ে বাটনায় বেটে ফ্রাই প্যানে ভেজে পানি ছাড়া গিলে খেয়ে ফেলবো। এরপর আর কিছু বলতে পারলো না। কারো বাজখাই ধমকে চুপ করে গেল আলো। এই মেয়ে, এসব কি বলছো? এসব কি ভাষা? এরপর এসব ভাষা শুনলে এক থাপ্পড় মারবো। কে কে? জান পাখি। আপনি কি চান? কেন এমন করছেন? কেন আমার পেছনে পড়ে আছেন? আমার পেছন ছাড়ুন। আমি আপনাকে বিয়ে করতে চাই না। সব তো ঠিক ছিল। শেষের কথাটা আধারের মাথায় রক্ত উঠিয়ে দিল। শক্ত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, এই কথা আজ বলেছো জান পাখি, আর একবার বললে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা যেন মাথায় থাকে। জান পাখি, কাল আমাকে বেশি মিস করো না কিন্তু। কাল আমি একটু শহরের বাইরে যাচ্ছি। মিস করবে না বেশি। তারপরের দিনই তো তুমি আমার বউ হয়ে আসবে। এখন গিয়ে ঘুমিয়ে পড়ো জান পাখি। আধার কল কাটতেই আলো ভেঙচি দিয়ে বলে, কোন মহারাজ যে ওনাকে মিস করতে হবে? যত সব। আল্লাহ, দুনিয়ার সব ঝামেলা কি তুমি আমার ঘাড়েই ফালাও? উফ, বাঁচাও কেউ আমাকে, পারলে একটা রশি ফালাও, আমি উঠে যাই। এটা বলেই ও একটা বালিশ ছুঁড়ে মারে। হেই, এত রাগ কিসের পেদনি? সাফওয়ানের পিছনে পিছনে বাড়ির সবাই ভিতরে আসে। তোমরা সবাই আমার রুমে কিছু বলবে? দেখ মা, আধার চৌধুরীর হাত থেকে তোকে বাঁচানো হলে তোকে বহুদূর যেতে হবে। মানে? আলো, তুই কালকের ফ্লাইটেই কানাডা চলে যাবে। ওখানে তোর মামা বাসা আছে। তুই ওখানে 4 বছর পড়ালেখা করবি, তারপর দেশে ফিরে আসিস। ততদিনে আধার চৌধুরী সব ভুলে যাবে। কিন্তু আমি তোমাদের ছেড়ে যাব না। তাছাড়া ওই লোকটা কি বলে গেল মনে নেই। ও তোমাদের মেরে ফেলবে, আমি যাব না। আলো কান্না করতে করতে বলে, আমাদের চিন্তা করিস না বোন, তুই যা, আমাদের কিছু হবে না। প্রমিস। আলো নাক টেনে বলে। সবাই ওর কথার ধরনে হেসে দেয়। একসাথে বলে, প্রমিস। সবাই রুম থেকে বেরিয়ে যায়। আলো মনে মনে ভীষণ খুশি এই আধার নামক সাইকোর থেকে দূরে চলে যেতে পারবে ভেবে। সব লাগেজ গুছিয়ে নেয়। পরের দিন সকাল 10টায় ফ্লাইট। পরের দিন আলোরা বাড়িতে সবাই খাবার টেবিলে বসে আছে।
আলোর ওর মায়ের কথা মতো সমস্ত গার্ডের জন্য সকালের ব্রেকফাস্ট নিয়ে যায়। গার্ডরা অনেক মানা করে, কিন্তু আলো তো নাছোড় বান্দা, সে ছাড়ার পাত্রী না। আধারের কথা বলে শেষে গার্ডগুলোকে খাবার খাইয়ে দিল। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল সবাই। সেই সুযোগে সবাই নিজেদের লাগেজ নিয়ে বাড়িতে তালা দিয়ে কাউকে কিছু না বলে চলে যায়। আলো রাত্রিকে কিছু বলেনি। সকাল 10টায় আলোকে কানাডার ফ্লাইটে উঠিয়ে দিয়ে ওরা সবাই চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আধার কিছু কাজের জন্য শহর থেকে বাইরে গেছে, কিন্তু মনটা কিছুতেই শান্ত করতে পারছে না। বারবার মনে হচ্ছে খুব কাছের কেউ দূরে চলে যাচ্ছে। মনটাকে শান্ত করতে না পেরে আলোকে কল দেয়। ওই একমাত্র পারবে মনকে শান্ত করতে। আলোর ফোনে কল দিতেই ফোনটা বন্ধ পেল। আবার কল দিল, আবারও ফোনটা বন্ধ। এক এক করে আলোর বাড়ির সবার কাছে কল দিল, কিন্তু ঘটনা এক সবার ফোন বন্ধ। পাবে কি করে? সবাই সিম খুলে ফেলে দিয়েছে। আধার এবার পাগলের মতো করতে লাগলো। তাড়াতাড়ি গাড়িতে উঠে ফুল স্পিডে গাড়ি চালিয়ে শহরের দিকে আসতে লাগলো। মাঝে গার্ডদের কল দিল, ফোন বাজছে কিন্তু কেউ রিসিভ করছে না। রাগে অগ্নিমূর্তি ধারণ করলো আধার। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, মাথার রগ ফুলে গেছে, ঘাড়ের রগও স্পষ্ট দেখা যাচ্ছে। আলোর বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে নেমে দেখে সব গার্ডরা সেন্সলেস হয়ে আছে। রাগটা আরো এক ধাপ বেড়ে যায়। মনের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করছে। দৌড়ে বাড়ির মধ্যে চলে যায়। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কারো ছায়াটাও পায়নি। রাগের মাত্রা আকাশে ছুঁয়ে গেছে আধারের। এক বালতি পানি এনে একজন গার্ডের মুখে ছুঁড়ে মারে। গার্ডটা ধরপড়িয়ে ওঠে। উঠেই আধারের রাগে লাল হয়ে যাওয়া চেহারা দেখে গার্ডের যাই অবস্থা। আধার চিৎকার দিয়ে বলে, আমার মুখের দিকে কি তাকিয়ে আছো বাস্টার্ড? যাও বাকিগুলোকে জাগাও। গার্ডটা তাড়াতাড়ি চলো যায়। আধার রাগে ফুঁসছে। রাগে সুন্দর মুখশ্রী লাল বর্ণ ধারণ করছে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, কাজটা তুমি ভালো করলে না জান পাখি। এর পরিণাম খুব ভয়ানক হবে। তোমাকে নিজের ভয়ঙ্কর রূপ থেকে দূরে রাখবো ভেবেছিলাম, কিন্তু তুমি তা হতে দিলে না। একবার তোমাকে পাই, তারপর তোমার এই ভুলের শাস্তি সারা জীবন তোমাকে পেতে হবে, সারা জীবন। আধার তো রাগে সবকিছু ভাঙচুর শুরু করে দিয়েছে। সারা শহরের বাইরের লোক লাগিয়ে দিয়েছে আলো আর তার পরিবারকে খোঁজার জন্য। নিজেও হন্ডে হয়ে খুঁজছে আলোকে। রাত্রিকে ওর পরিবারকে অনেক ভয় দেখিয়েছে, কিন্তু তাতেও লাভ হয়নি। ওরাও জানে না আলো বা তার পরিবার কোথায়। রাতারাতি একটা পরিবার হাওয়ার সাথে মিলিয়ে গেল। কি হবে সামনে ওদের জীবনে? আধার কি ভুলে যাবে আলোকে? এ কি আদেও সম্ভব? বিদেশ থেকে দেশে ফেরার পর কোন চমকে মুখোমুখি হতে হবে আলোকে? হ্যালো বন্ধুরা, এই ভিডিওর পরের পার্ট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে খুব সহজে পান। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।